মায়াপুর পৃথিবীর সবথেকে বৃহত্তম ইস্কন মন্দির মায়াপুর। প্রতি বছর দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্তরা আসে এই মায়াপুর দর্শনে। অনেকেই ভাবেন মায়াপুর যেতে গেলে নাকি অনেক ঝামেলা, কিন্তু আসলে বিষয়টা একদমই তা নয়। এই ভিডিওতে আমি খুব সহজভাবে তোমাদের দেখাবো কিভাবে দমদম থেকে কৃষ্ণনগর যাবেন আর সেখান থেকে রোড ধরে কিভাবে সরাসরি মায়াপুর মন্দিরের সামনে পৌঁছে যাবেন। যেহেতু আমার বাড়ি বারাসাতে, তাই আমি বনগাঁ টু শিয়ালদা লোকাল ধরে দমদমে পৌঁছে গেলাম। শীতের সময় এলে আমরা কম বেশি সবাই কোথাও না কোথাও ঘুরতে যেতে চাই, আর সেই ভ্রমণটা যদি হয় একদিনের ট্যুর তাহলে তো কথাই নেই, কম সময়ে মনটা একদম ভরে যায়। আজকে এই ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব কলকাতার খুব কাছে থাকা এক পবিত্র ও শান্ত জায়গা মায়াপুর। দমদমে পৌঁছে ভূগর্ভস্থ পথ ধরে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠে কৃষ্ণনগর প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম। স্টেশনে নেমে টোটো, অটো, বাস পাওয়া যাচ্ছে, যেগুলো কিছু যাচ্ছে মায়াপুর আর কিছু যাচ্ছে নদিয়া নবদ্বীপ। নদিয়া নবদ্বীপ যদি তুমি যাও তাহলে তোমাকে নৌকো পার হতে হবে বা লঞ্চ পার হতে হবে। নৌকোতে তোমার 5 টাকা ভাড়া নেবে, লঞ্চে তোমার 10 টাকা ভাড়া নেবে। জলপথে তুমি দেখতে পাবে দারুণ দৃশ্য। জলঙ্গি ও ভাগীরথী নদীর দুটো জল সম্পূর্ণ আলাদা। আর যদি তুমি রুট ধরে যাও তখন তুমি দেখতে পাবে অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর মন্দির। আমি কিন্তু গেছিলাম রুট ধরে, যেটা ধুবুলিয়া থেকে যাচ্ছে মায়াপুর। তো ভীষণ সুন্দর দৃশ্য আর এত ভালো ভালো মন্দির, যেখানে আছে নিমাইয়ের বাবার বাড়ি, নিমাইয়ের মাসির বাড়ি। তোমরা বাস কিংবা টোটো, অটো যাতেই করেই যাও না কেন, তোমরা প্রতিটা মন্দিরের সামনে নেমে মন্দির দর্শন করে মনে শান্তি অনুভব করতে পারবে। আমরা যেহেতু সরাসরি মায়াপুর যাওয়ার ইচ্ছে ছিল, তো আমরা অন্য কোনো মন্দিরের সামনে নামিনি। যেটা আমরা গাড়ি থেকেই যতটুকু পেরেছি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। বন্ধুরা, মায়াপুর ইস্কন মন্দিরের ইতিহাস, গুরুত্ব, কেন এই জায়গা এত বিশেষ সেটাও আজ জানাবো এই ভিডিওতে। যারা পরিবার নিয়ে একদিনের শান্ত একটা ট্রিপ প্ল্যান করছেন বা যারা শীতের সকালে ট্রেনে চেপে একটু অন্যরকম অনুভূতি পেতে চান, এই ভিডিওটা তাদের জন্য ভীষণ কাজে আসবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না। মায়াপুর ইস্কন মন্দিরে প্রবেশ করেই বাম পাশে যে প্রভুপাদের নন স্টপ হরিনাম সংকীর্তনের কুঠির আছে, সে সম্পর্কেও আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। মন্দিরে প্রবেশ করেই ডান পাশে ভোগের টিকিট ঘর সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। আর হ্যাঁ, সব জায়গায় ক্যামেরা, মোবাইল ফোন অ্যালাউ হলেও মূল মন্দিরে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ নেই। এর কারণ একটাই, এই স্থানটিকে দর্শনের জায়গা নয়, অনুভবের জায়গা হিসেবে রাখা হয়েছে। মায়াপুরের সবচেয়ে গম্ভীর, শান্ত ও আবেগপূর্ণ স্থানগুলোর মধ্যে একটি হচ্ছে শ্রী প্রভুপাদ সমাধি মন্দির। এই মন্দিরে প্রবেশের আগে সব দর্শনার্থীকেই ক্যামেরা, মোবাইল ফোন, ব্যাগ, এমনকি অনেক সময় ঘড়িও বাইরে রেখে ঢুকতে হয়। সমাধি মন্দিরের ভিতরে ঢুকলেই চারিদিকে এক অদ্ভুত নীরবতা, ধূপের হালকা গন্ধ, খুব ধীরে চলা ভক্তরা, মাঝখানে শ্রী প্রভুপাদের সমাধি। কেউ জোরে কথা বলে না, কেউ ছবি তুলতে ব্যস্ত নয়, সবাই যেন নিজের ভিতর ডুবে যাচ্ছে। অনেক ভক্তই চুপচাপ মেঝেতে বসে থাকে, কেউ চোখ বন্ধ করে জপ করে, কেউ আবার চোখের জল লুকিয়ে প্রণাম করেন। শ্রী প্রভুপাদ ছিলেন সেই মহাপুরুষ যিনি একা হাতে গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছিলেন, যিনি বিদেশে গিয়ে হরে কৃষ্ণ নামকে ঘরে ঘরে পরিচিত করেন, যার ইচ্ছেতেই মায়াপুর আজ আন্তর্জাতিক তীর্থস্থান। বন্ধুরা, আমরা সেই আন্তর্জাতিক তীর্থস্থানে পৌঁছে গেলাম, মায়াপুর পৌঁছে গেলাম আমরা এখন। মন্দিরের ডান পাশেই টিকিট ঘর থেকে ভক্তরা ভোগ প্রসাদের টিকিট সংগ্রহ করেন। আলাদা আলাদা সময়ের জন্য আলাদা আলাদা ভোগের ব্যবস্থা থাকে। টিকিট কেটে নির্দিষ্ট সময়ে প্রসাদ হল বা ডাইনিং এরিয়াতে গিয়ে ভোগ গ্রহণ করা যায়। সবকিছু খুব সুন্দরভাবে শৃঙ্খলার মধ্যে পরিচালিত হয়। এখানে সাধারণত পাওয়া যায় সাধারণ ভক্তদের জন্য নিরামিষ প্রসাদ। উৎসবের দিনে থাকে বিশেষ রাজভোগ, ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড়, মিষ্টি, খুব সরল
কিন্তু অত্যন্ত সুস্বাদু। অনেকেই বলেন এই ভোগের স্বাদ আলাদা, কারণ এটা শুধু রান্না নয়, এটা ভক্তি দিয়ে তৈরি। দুপুরের দিকে ভিড় সবচেয়ে বেশি হয়। উৎসবের দিনে টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন দেখা যায়। স্বেচ্ছাসেবকরা খুব শান্তভাবে সবাইকে সাহায্য করেন। পুরো ব্যবস্থাটাই এমনভাবে করা যাতে হাজার হাজার মানুষ হলেও কেউ অশান্তি অনুভব করবেন না। মন্দির দর্শনের পর ভোগের প্রসাদ গ্রহণ করলে মনটা যেন শান্ত হয়ে যায়, ভ্রমণটা যেন সম্পূর্ণ হয়। কারণ এখানে খাওয়ার মধ্যে নেই কোনো তাড়া, নেই কোনো বিলাস, শুধু কৃতজ্ঞতা আর শান্তি। মায়াপুর এলে মন্দির দর্শনের পাশাপাশি এই ভোগ প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন, কারণ এখান থেকেই ভ্রমণটা সত্যিকারের অর্থে পূর্ণতা পায়। টিকিট কাটার সময় ভক্তদের জানিয়ে দেওয়া হয় কোন সময়ে প্রসাদ পরিবেশন হবে এবং কোথায় গিয়ে লাইন দিতে হবে। টিকিট হাতে পাওয়ার পর নির্দিষ্ট সময় ভক্তরা শৃঙ্খলবদ্ধভাবে প্রসাদ হলের দিকে এগিয়ে যায়। একসময় মায়াপুর আজকের মতো পরিচিত ছিল না। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান কোথায় তা নিয়ে বহু বছর ধরে মানুষের মনে সংশয় ছিল। নবদ্বীপ ধাম জুড়ে নানা জায়গা তার জন্মস্থান বলে মনে করা হতো, কিন্তু সঠিক স্থানটি কেউ নিশ্চিন্তভাবে জানতেন না। 19 শতকের শেষের দিকে এক রাতে শ্রী ভক্তিবিনোদ ঠাকুর গভীর চিন্তায় মগ্ন ছিলেন। তিনি মনে মনে প্রার্থনা করেছিলেন যেন মহাপ্রভু নিজেই তার জন্মস্থানের পরিচয় দেন। সেই রাতে দূর থেকে তিনি এক আশ্চর্য আলো দেখতে পান। গঙ্গার ধারে এক নির্জন জায়গায় থেকেই সেই আলো যেন আকাশ ছুঁয়ে উঠছিল। পরদিন ভক্তিবিনোদ ঠাকুর সেই আলোর দিকেই রওনা দেন। তখন সেই জায়গাটি ছিল জলাঙ্কীর্ণ, লোকালয় থেকে অনেক দূরে। সেখানে পৌঁছে তিনি অনুভব করেন এক অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ। পরবর্তী শাস্ত্র, পুরনো মানচিত্র ও স্থানীয় মানুষের স্মৃতি মিলিয়ে তিনি নিশ্চিন্ত হন এই স্থানটি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকৃত জন্মস্থান। এইভাবেই আবিষ্কৃত হয় যোগপীঠ, যা আজ মায়াপুরের হৃদয়। সেই ঘটনার পর থেকেই মায়াপুর ধীরে ধীরে গৌড়ীয় বৈষ্ণবদের কাছে সবচেয়ে পবিত্র তীর্থস্থানে পরিণত হয়। পরে শ্রীল প্রভুপাদের প্রচেষ্টায় এই মায়াপুরই হয়ে ওঠে বিশ্বব্যাপী কৃষ্ণ ভাবনার কেন্দ্র। আজ যে মায়াপুরে আমরা হাজার হাজার ভক্তের ভিড় দেখি, আন্তর্জাতিক মন্দির দেখি, তার শুরু হয়েছিল এক রাতের সেই নীরব আলো থেকে, এক ভক্তের অগাধ বিশ্বাস থেকে। মায়াপুর তাই শুধু একটি জায়গা নয়, মায়াপুর হলো ভক্তি যখন নিজেই পথ দেখায় তার এক জীবন্ত উদাহরণ। 1970 সালের শুরুর দিক, তখনও মায়াপুর আজকের মতন বড় তীর্থস্থান নয়। গঙ্গার ধারে শান্ত নিরিবিলি এক গ্রাম। খুব অল্প মানুষই জানতো এই মাটিই একদিন সারা বিশ্বের ভক্তদের টেনে আনবে। সেই সময় শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বিদেশে কৃষ্ণ ভাবনার প্রচারে ব্যস্ত। আমেরিকা, ইউরোপ, সারা পৃথিবীতে হরে কৃষ্ণ নাম ছড়িয়ে পড়েছে। কিন্তু তার হৃদয়ের গভীরে ছিল একটাই ইচ্ছা, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমিতে একটি আন্তর্জাতিক বৈষ্ণব কেন্দ্র গড়ে তোলা। প্রভুপাদ যখন প্রথম মায়াপুরে এলেন, চারপাশে তখন শুধু খোলা মাঠ, কাদা রাস্তা আর গঙ্গার হাওয়া। কোনো বড় মন্দির নেই ভিড়। তবুও তিনি এই জায়গায় দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলেছিলেন, এই মায়াপুর একদিন সারা বিশ্বে মানুষের তীর্থ হবে। অনেকে তখন তার কথা বিশ্বাস করতে পারেনি, কিন্তু প্রভুপাদ বিশ্বাস করতেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যদ্বাণীতে কলিযুগে নাম সংকীর্তন পৃথিবীর প্রতিটি কোণে পৌঁছবে, আর মায়াপুর হবে তার কেন্দ্র। কয়েকজন শিষ্যকে নিয়ে শুরু হয় কাজ। বাঁশ, টিন, সামান্য ইট, এই নিয়ে গড়ে ওঠে প্রথম আশ্রম। গঙ্গায় বন্যা এসেছে, অভাব এসেছে, কিন্তু প্রভুপাদের সংকল্প এক চুলো নড়েনি। তিনি চাইতেন এখানে মানুষ শুধু মন্দির দেখবে না, শিখবে কিভাবে সরল জীবন আর উচ্চ চিন্তা নিয়ে বাঁচতে হয়। তাই মায়াপুর শুধু ইট পাথরের জায়গা হয়ে ওঠেনি, হয়ে উঠেছে এক জীবন্ত আধ্যাত্মিক নগরী। আজ যখন আমরা বিশাল মন্দির, হাজার হাজার ভক্ত আর বিশ্বের নানা দেশের মানুষকে মায়াপুরে দেখি, তখন মনে রাখতে হয় এই সব কিছু শুরু হয়েছিল এক বৃদ্ধ সন্ন্যাসীর অটল বিশ্বাস থেকে। প্রভুপাদের মায়াপুর আগমন আসলে একটি যাত্রার শুরু, যেখানে একটি গ্রাম বদলে গেল, আর সেই সঙ্গে বদলে গেল লক্ষ লক্ষ মানুষের জীবন। মায়াপুর এমন একটি জায়গা যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে গরুকেও সম্মান করে, বৈদিক জীবনধারায় বাঁচতে শেখে। মায়াপুর এলে মন্দির দর্শনের পাশাপাশি গোশালায় কিছু সময় কাটানো মানে নিজের মনকেও একটু ধীর করা। এখানে দাঁড়িয়ে বুঝতে পারি
ভক্তি শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে সেবা। মন্দিরের চত্বরের আশেপাশে ছোট ছোট খাবারের দোকান আর রেস্টুরেন্টগুলোতে ঢুকলে মনে হয় এখানে খাবার বিক্রি হয় না, এখানে খাবার পরিবেশন করা হয় ভালোবাসা দিয়ে। সবচেয়ে ভালো লাগে এখানকার খাবারে কোনো তাড়াহুড়ো নেই, কেউ জোর করে বসতেও বলে না, আবার কেউ উঠতেও বলে না। মানুষ খায় ধীরে, কথা বলে কম, আর মনটা যেন একটু বিশ্রাম পায়। দীর্ঘ সময় ঘোরাঘুরির পর এই ছোট্ট খাবারের দোকানগুলো যেন আশ্রয়ের মতন। বাইরে রোদ, ভিড়, হাঁটার ক্লান্তি সব ভুলিয়ে দেয় এক প্লেট সাধারণ খাবার। মায়াপুরে এসে খাবারের কথা বলতে গেলে এখানকার ঘি আর দই আলাদা করে না বললেই নয়। এই ঘি আর দই কোনো কারখানায় নয়, গোশালায় যত্নে পালা গরুর দুধ থেকে খুব ধীরে, খুব যত্ন করে এগুলো তৈরি করা হয়। তাই এর স্বাদে যেমন বিশুদ্ধতা আছে, তেমনই আছে এক ধরনের শান্তি। মায়াপুরের ঘি দেখলেই বোঝা যায় এর রং হালকা সোনালি, গন্ধটা তীব্র নয় কিন্তু গভীর। ভাতের উপর একটু ঘি পড়লে আলাদা করে কিছু দরকার হয় না, খাবারটা হঠাৎ করেই সম্পূর্ণ হয়ে যায়। প্রসাদ হলের ভেতরে ঢুকলেই একটা আলাদা অনুভূতি কাজ করে। লম্বা সারিতে বসে আছেন দেশ বিদেশ থেকে আসা ভক্তরা, কেউ নীরবে বসে, কেউ হালকা হাসি নিয়ে। স্বেচ্ছাসেবকরা খুব যত্ন করে এক এক করে প্রসাদ পরিবেশন করেন। ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড় আর মিষ্টি। এখানে কেউ বেশি নেয় না, কেউ কম নিয়েও অখুশি হয় না, কারণ সবাই জানে এটা ভক্তি দিয়ে তৈরি প্রসাদ। প্রসাদ খাওয়ার সময় হলের ভেতর অদ্ভুত এক শান্তি থাকে, কথা কম, কৃতজ্ঞতা বেশি। অনেকেই বলেন এই প্রসাদ গ্রহণের পর মনটা এমন শান্ত হয় যেটা বাইরে কোথাও সহজে পাওয়া যায় না। মায়াপুরে মূলত দু ধরনের প্রসাদের টিকিট পাওয়া যায়, একটা 50 টাকার আর একটা 80 টাকার। অনেকেই প্রথমে ভাবেন এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কি। আসলে পার্থক্য খুব বড় কিছু নয়, বরং পরিমাণ আর আইটেমের সামান্য হেরফের। 50 টাকার প্রসাদটা একেবারে সাধারণ কিন্তু সম্পূর্ণ, ভাত, ডাল, 2 রকম সবজি, একবেলার জন্য যতটা দরকার ঠিক ততটাই। আর 80 টাকার প্রসাদে আইটেমটা একটু বাড়তে থাকে, সবজির পরিমাণ একটু বেশি, কখনো বিশেষ কোনো পদ, কখনো একটু বেশি মিষ্টি বা ঘি। মানে যারা একটু ভরপেট প্রসাদ নিতে চান তাদের জন্য এই অপশনটা। তবে একটা কথা, এখানে খুব পরিষ্কার দামের পার্থক্য থাকলেও প্রসাদের ভাবের কোনো পার্থক্য নেই। 50 টাকার প্রসাদও যেমন ভগবানের কাছে নিবেদিত, 80 টাকার প্রসাদও ঠিক তেমনই। এখানে কেউ কাউকে জিজ্ঞাসা করে না তুমি কোন টিকিট নিয়েছো, কারণ প্রসাদের সামনে সবাই সমান।